শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24-এর ডিজিটাল প্ল্যাটফর্মের সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের জানা অজানা সব খবর। সাথে থাকছি আমি রনি দত্ত। দর্শক, আজ বিশেষভাবে নজর দেব বন্যা পরবর্তী মানুষের ঘুরে দাঁড়ানোর খবরে। আমরা কি নিয়ে বাঁচবো এখন? বন্যায় তো আমাদের সব কিছু নিয়ে গেল। 20 বছরে আমাদের এই এলাকার মানুষ ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে। তবে শুরুতেই চোখ ফেরাবো পাহাড়ে। আবারও উত্তপ্ত পার্বত্য চট্টগ্রাম। সংঘর্ষে খাগড়াছড়ি ও রাঙামাটিতে প্রাণ গেছে 4 জনের। জারি করা হয়েছে 144 ধারা। গুলির শব্দে প্রকম্পিত খাগড়াছড়ি সদরের নারায়ণখাইয়া এলাকা। বৃহস্পতিবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের একটি পক্ষের সাথে এই সংঘর্ষ চলে। সংঘর্ষের কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, সৃষ্টি হয় আতঙ্কের। এতে মারা যায় রুবেল ও জুনান নামে 2 জন, গুলিবিদ্ধ হয় 9 জন। এছাড়া দীঘিনালায় আহত ধনঞ্জয় নামে একজনের মৃত্যু হয় হাসপাতালে। মূলত দীঘিনালায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের জেরে সন্ধ্যার পর থেকে উত্তেজনা ছড়ায় সদর এলাকায়। এরপরই বাধে এই সংঘর্ষ। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে 12 জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন, আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরঙে আছে। সংঘর্ষের পর শুক্রবার সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে। বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন প্রশাসন। সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে, সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন 11টা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়া চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও। শুক্রবার সকালে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শহরের বনরূপা ও আশপাশের এলাকা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সেখানে ভাঙচুর করা হয় বহু দোকানপাট ও স্থাপনায়। আগুন দেয়া হয় পার্বত্য আঞ্চলিক পরিষদ কার্যালয়ে। ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক। তাদের ভর্তি করা হয় হাসপাতালে। এর মধ্যে মারা যায় 1 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনীও। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি সার্বিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরো উন্নতি হবে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায়। গেল বুধবার চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় 80টির মতো দোকান ও বসতবাড়িতে আগুন দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার দুর্যোগ পরবর্তী পরিস্থিতি। এবারের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম নগরের অনেক রাস্তাঘাট, যা ভোগান্তি বাড়িয়েছে মানুষের, জানাচ্ছেন ইভেন মীর। 1 মাসের ভারী বর্ষণে চট্টগ্রাম জেলায় যেমন বন্যায় নানা ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি হয়েছে নগরেও। চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে খানাখন্দ এবং গর্ত, যেটি আসলে আমরা পুরো নগরী জুড়ে দেখেছি। এবং নগরীর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে বলতে গেলে আমরা এখন আছি এই মুহূর্তে নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন যে সড়ক, সেই সড়কে আছি। এছাড়া অন্যান্য যে হালিশহর এবং যে আবাসিক এলাকাগুলো রয়েছে, সেই আবাসিক এলাকা থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লার সড়কগুলো সবগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে তথ্য দিচ্ছে, সেই হিসেবে 92 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই 92 কিলোমিটার সড়কের অনেক জায়গায় আসলে এত বড় বড় গর্ত তৈরি হয়েছে, যেখান দিয়ে আসলে যান চলাচল এবং ছোট যানবাহন চলাচল সব কিছুই আসলে যথেষ্ট ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষজনকে। এবং এই 92 কিলোমিটারের মধ্যে কিন্তু এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন 45 কিলোমিটারের মতো সড়ক তারা
কিছুটা মেরামত করেছে। তাদের নিজস্ব যে বিটুমিন এবং নিজস্ব যে নির্মাণ সামগ্রী আছে সেগুলো দিয়ে তারা ৪৫ কিলোমিটার সড়ক মোটামুটি যান চলাচলের জন্য কিছুটা উপযুক্ত করেছেন। তবে সেটিও আসলে পুরোপুরি মেরামত সেটি আসলে এখনো সম্ভব হয়নি। বিটুমিন সংকটের কারণে তাদেরকে কাজ আজ খুব ধীরে করতে হচ্ছে, যার কারণে কিন্তু এখনো 1 মাস পেরিয়ে গেলেও কিন্তু এখনো সড়কের কাজ চলছে এবং আগামী আরও 15 দিন সময় লাগবে যে এই সংস্কার কাজ মোটামুটিভাবে শেষ করতে। এই যে মানুষ যারা এইসব সড়ক দিয়ে চলাচল করছে তাদের কিন্তু আসলে দুর্ভোগের শেষ নেই। সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন এবং মোটরসাইকেল সবাই কিন্তু এই যে দুর্ভোগ সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাঙ্গাটা অ্যাভয়েড করার জন্য টার্ন ওভার করে গাড়িগুলা, তখন কি হয় যে মনে করেন ওইদিকে পথচারী পারাবার করতেছে, তখন ওরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে, অনেকে দুর্ঘটনা পতিত হচ্ছে। আমাদের তো অনেক দুর্ভোগ পোহাতে হয়। এখানে অনেক সময় পানি জমে থাকে, গাড়াগুলা যে গর্তগুলো আমরা দেখি না, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাইক ওইখানে পরে উল্টে যাচ্ছি, আমরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই আর কি এখন কবে নাগাদ হবে এই সরকারে, কবে নাগাদ করবে জানি না। আগে কিন্তু সিটি কর্পোরেশন করে দিত, এখন করে দেয় না। বিভিন্ন জায়গায় দেখবেন যে গর্ত হয়ে গেছে। এই অক্সিজেন থেকে পিরোজপুর যেতে গেলে একজন রুগী সে মুমূর্ষু অবস্থায় হইলে মারা গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যাবে। এখানে কোনো রুগী, গর্ভবতী রুগী যদি নিয়ে যায়, ঝাঁকুনির চুটে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে। এখন শরীরেরও ক্ষতি হইতেছে, গাড়িরও ক্ষতি হইতেছে। রোডঘাট ঠিকমতো ভাঙ্গাচুরোতে মনে করেন আমাদের কোম্পানির মনে করেন 10 টাকার কাজ লাগলে আমাদের উপরে চড়াই দেয়, ওইটা আর কি। রোডঘাট ভাঙ্গা গাড়িগুলো চলাইতে অনেকে কষ্ট হয়। তো কিছুদিন আগে স্থানীয় মানুষরা এটা উদ্যোগ নিয়েছিল, সাময়িকভাবে এটা একটা কার্যক্রম করছিল, কিন্তু এখন পুনরায় এগুলো আবার উঠে গেছে। তো এটা স্থায়ীভাবে একটা সমাধান করা উচিত, যে সরকারিভাবে হোক বা প্রশাসনের মাধ্যমে হোক। সাধারণ মানুষ তারা বলছেন দ্রুত যেন সড়কগুলো আগের রূপে ফিরিয়ে আনা যায় এবং যে বরাদ্দ মন্ত্রণালয়ে চাওয়া হয়েছে সেটিও যেন দ্রুত যেন ছাড় দেওয়া হয়। সেক্ষেত্রে হয়তো সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমে আসবে। চোখ ফেরাবো ফেনী জেলায়। গত 100 বছরের মধ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ফেনীর সবগুলো সেক্টর। এখন চলছে মানুষের ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। সেটা জানবো দিলদার হোসেনের কাছে। এবারের বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলডিঙ্গা সহ পুরো জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন রয়েছি ফেনীর পরশুরাম উপজেলার অলকা এলাকায়। আমার পিছনে রয়েছে মোহরী নদী। এই নদীর ভাঙ্গনের স্থান দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে, পুরো জেলায় পানি ঢুকেছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এবারে তাদের 99টি স্থানে ভাঙ্গন হয়েছে, অর্থাৎ এই স্থানগুলো মেরামত করতে তাদের প্রয়োজন হবে 15 কোটি টাকা। আর এছাড়া সড়ক, জনপথ, এলজিডি, শিক্ষা বিভাগ এবং সকল বিভাগ, কৃষি, মৎস্য সহ সকল বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের প্রায় 525 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যে আমি এখন যেখানে রয়েছি এই অলকা স্থানে প্রায় 250 হেক্টর জমিতে, ফসলি জমিতে বালি মাটি এবং কাদামাটি উঠে তাদের কৃষিকাজ করতে তাদের ব্যাঘাত হচ্ছে। এবং এই বালি মাটি এবং এই বালি এবং মাটি যদি সরানো না হয় তাহলে এরা আগামী 1 বছর তারা কোনো চাষাবাদ করতে পারবে না। অনেক বালি আসছে, আমরা চাষাবাদ করতে পারবো না এবং আমরা ইয়াগদে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক বছর এটা মেরামত করতে লাগবে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমাদের সবার একটা যে আবেদন, সর্বস্তরের জনগণের আবেদন, যেন ইন্ডিয়ার যে বর্ডার ওখান দিয়ে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। এলজিডি আমাদেরকে জানিয়েছে প্রায় 200 কোটি টাকা তাদের গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটি অতীতে কখনো এই ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তারা এই বিষয়ে সড়কগুলো মেরামত সহ পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। আর মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে 70 কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি মৎস্য, কৃষি সকল বিভাগে ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ফেনী জেলায় এবারের বন্যায় বিশাল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটি আগামী 100 বছরও পূরণ করার মতন তাদের সক্ষমতা নেই। পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে জানিয়েছেন যে এবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বড় ধরনের প্রকল্প যদি গ্রহণ করা না হয় তাহলে এসব এলাকার লোক প্রতি বছর সবসময় তারা বন্যার পানির সমস্যার মধ্যে পড়তে হবে। এই জন্য তারা পানি উন্নয়ন বোর্ড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর যারা কাঁচা ঘরবাড়ি ছিল তাদের পুনরায় ঘরবাড়ি নির্মাণের জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা ঘুরে দাঁড়াবে যে সেই পরিমাণ অর্থনৈতিক অবস্থা তাদের এই মুহূর্তে নেই। আমার এই ক্ষয়ক্ষতিগ্রস্ত পূরণের জন্য আমার প্রায় 2-3 থেকে 4 বছর লাগবে।
আমাদের কিস্তি আছে, ঋণ আছে, তারপর আমরা চলাফেরা করতে পারতাম, আমরা গরু দুধ দিয়ে আমাদের পরিবার চলতো। সরকার যদি এখানে আমাদেরকে বিনা সুদে যদি ঋণ দেয় বা আর্থিক কোনো অনুদান দেয়, তো আমরা হয়তো কিছুটা ক্ষতি পুষে নিতে পারবো বা আবার ঘুরে দাঁড়াতে পারবো। এখন আমি স্বল্প সুদে প্রণোদনা চাই, অথবা যদি প্রাণী সম্পদ অফিস আমাদেরকে আর্থিক সহযোগিতা অথবা খাদ্য অথবা যে কোনো সহযোগিতা করে, এটা আমরা উপকৃত হই। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তারা যদি ধ্বংস হয়, একটা দেশ ধ্বংস হয়। ফেনীর মতোই নাজুক অবস্থা ছিল কুমিল্লায়। বানের তোড়ে কোমর ভেঙে যাওয়া মানুষ যেন উঠে দাঁড়াতেই পারছে না। এখনও বিপর্যস্ত সড়ক যোগাযোগ, সে কথাই জানাচ্ছেন জাহিদুর রহমান। এবারে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে কুমিল্লায়। এই জেলার 14টি উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে 3,363 কোটি টাকার মতো, যেটা আমরা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানতে পেরেছি। ইতিমধ্যেই সেই তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে আসার পরে এখানকার যে সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের পুনর্বাসন, সেটা কিন্তু আসলে তখনই করা হবে। কিন্তু এরই মধ্যে সাধারণ মানুষ আমরা যেটা দেখতে পেরেছি যে আসলে এখানে ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে সড়কের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা স্থানীয় ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে মেরামত করা হচ্ছে। এখন আপাতত আমাদের রাস্তাটা প্রয়োজন, ঠিক আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদি রাস্তাটা হয় তাহলে মোটামুটি একটা মানে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে বেড়াজাল গ্রামের মানুষ। বন্যায় আমাদের রাস্তাঘাট ভেঙে অনেক ক্ষতি হয়েছে, মানুষ আসা যাওয়া করতে কষ্ট হয়। এখন সরকার যদি আমাদের এই রাস্তাঘাটের জন্য কিছু একটা করে, তাহলে আমরা অনেক উপকৃত হব। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এটা আমরা নগদ দরকার। কেন? আমরা তো যাতায়াত করতে পারি না, বাজার ঘাট, দোকানে ফাটে কোনো কর্ম করতে পারি না। এগুলো আমাদের সরকারের কাছে একটা আবেদন আমার। 20 বছরে আমাদের এই এলাকার মানুষ ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে এই বন্যার পানিতে। আর রাস্তাঘাটগুলো তো একদম চুরি অবস্থা। এখন আমরা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ ক্রমে আমরা চলাচলের জন্য মাটি দিয়ে একটু রাস্তাটি ভরাট করে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা দেখেছি যে সাধারণ মানুষ যাদের ঘরবাড়ি এই বন্যার পানিতে তলিয়ে গেছে, তারা নিজ উদ্যোগে আসলে মেরামত করছেন এবং যাদের একেবারে বিলীন হয়েছে তারা আসলে খোলা আকাশের নিচে এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং সরকারি যে সহায়তা সেটার জন্য অপেক্ষা করছেন। স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। এর বাইরে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরাও কিন্তু আসলে সাধারণ মানুষদের ত্রাণ সহায়তা দিচ্ছেন। পাশাপাশি তারা যেন ঘুরে দাঁড়াতে পারে, ধানের চারা থেকে শুরু করে আর্থিক সহায়তা এবং টিন পর্যন্ত তাদেরকে দেয়া হচ্ছে। তবে এক কথা বলা যায় যে বন্যা হয়ে গেছে, ইতিমধ্যে 1 মাস অতিবাহিত হচ্ছে এবং বন্যার পানি অনেকটা কমে এসেছে এবং সেটা যে সমস্যা ছিল সেই ক্ষতি কাটিয়ে বর্তমানে সাধারণ মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ধান ফসল যা আছে সব মারি গেছে, যা আছে সব মারি গেছে, সব বন্যায় লয়ে গেছে। আমরা কি নিয়ে বাঁচবো এখন? বন্যায় তো আমাদের সব কিছু নিয়ে গেল, থাকার মতন তার কোনো জায়গা নাই। আমি কই থাকবো, কি করব? ছেলে মেয়ে কিভাবে বাড়িতে আনবো, কিভাবে ছেলে মেয়ে স্কুলে যাবে, কিভাবে পড়ালেখা করবে? একইভাবে দেখা যাবে যে কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা। এবার অন্যান্য খবর। যেন বাড়ি বিলাসে পেয়ে বসেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে। চট্টগ্রাম 13 আসনের সাবেক এই এমপি বিদেশে কিনেছেন শত শত বাড়ি, যা দেখে বিস্মিত তার এলাকার মানুষ। বিস্তারিত এমদাদুল হকের রিপোর্টে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে দুবাই, মাত্র 5 বছরে কিনেছেন 423টি বাড়ি। শুধু যুক্তরাজ্যের বাড়ি কিনতেই খরচ করেছেন 3,824 কোটি টাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পর থেকে তা নিয়ে তোলপাড় চলছে চট্টগ্রামে। এই খবরে সবচেয়ে বেশি বিস্মিত তার নির্বাচনী এলাকা আনোয়ারা কর্ণফুলীর মানুষজন, যাকে এতদিন ক্লিন ইমেজের জনপ্রতিনিধি হিসেবে প্রচার করেছে সমর্থকরা। তার এমন সম্পদের পাহাড় দেখে সবাই অবাক। স্থানীয়দের বিশ্বাস, দেশ থেকে বহু টাকা পাচার করেছেন সাইফুজ্জামান চৌধুরী। এটা তো আসলে খুব লজ্জাজনক ব্যাপার। এটা শুধু উনি না, এটা আমাদের আনোয়ারাবাসীর জন্য এটা লজ্জাজনক, যেহেতু উনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। উনি এখান থেকে দেশ থেকে টাকা পাচার করে নিয়ে গেছে। এগুলো টাকাগুলো কোত্থেকে আসছে? বাংলাদেশি টাকায় 3,500 কোটি টাকার উপরে এই দেশ থেকে পাচার করে দেশকে পঙ্গু বানিয়ে এরা বিদেশে বেগম পাড়া করতেছে। গণমাধ্যমের অনুসন্ধানে সাইফুজ্জামানের দেশে বিদেশে বিপুল বিত্ত বৈভবের তথ্য জানা গেলেও গেল 3টি নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তার সবকিছুই করেছেন গোপন। তার যে আয় ও সম্পদ উল্লেখ করেছেন তা মিল নেই বাস্তবতার সাথে। যেমন তার ও পরিবারের কাছে থাকা জমি আর স্বর্ণালঙ্কারের যে মূল্য দেখিয়েছেন
তা বাজার দরের চেয়ে অবিশ্বাস্য রকম কম। বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ ব্যাংক লুট এবং মন্ত্রিত্ব পদ ব্যবহার করে অবৈধ উপায়ে অর্জিত টাকা পাচার করে ঘৃণ্যতম যে মানি লন্ডারিং অপরাধ করেছেন, সেই অর্থ ফেরত আনার ব্যবস্থা বর্তমান সরকার তার যে কমিটমেন্ট অনুযায়ী ব্যবস্থা করবেন অচিরেই। স্থানীয়দের তথ্য মতে তার সম্পদ দেখাশোনা ও টাকা পাচারে সবকিছু সমন্বয় করতেন সাবেক ব্যক্তিগত সহকারী রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম সহ কয়েকজন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এলাকায় নেই তারা, দেশ ছেড়েছেন সাইফুজ্জামানও। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। লুটপাটের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প। সাবেক পিডির নেতৃত্বে একটি সিন্ডিকেট কিভাবে কোটি কোটি টাকার জিনিসপত্র সরিয়েছেন, এখন জানবো সেই কাহিনী। মাল নাকি বলে না না স্যার, আমাকে বললো তো আমি বললাম যে আচ্ছা আমি একটু দেখি কথা হচ্ছে স্যার। আমাকে ওই যে অটোনবি জানাইল আর কি। জি স্যার। 23 আগস্ট ধারণ করা এই অডিওতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সাবেক পিডি আবুল কালাম আজাদ প্রকৌশলী রায়হানকে নির্দেশ দিচ্ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান পস্কোর মালামাল ছেড়ে দিতে, যা অবৈধভাবে সরানো হচ্ছিল। 31 আগস্ট এই প্রকল্প পরিচালকের নির্দেশে বার্জে করে 15 কোটি টাকার তামার কেবল চুরির চেষ্টা চালায় চট্টগ্রামের আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিন্স, যা আটক করে গোয়েন্দা সংস্থা ও নৌবাহিনী। এ ঘটনায় হওয়া মামলায় পিডি ছাড়াও আসামি প্রধান প্রকৌশলী সাইফুল আলম ও নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিন। গেল বছর থেকেই সাবেক পিডির নেতৃত্বে মূল্যবান মালামাল লোপাটে সক্রিয় একটি সিন্ডিকেট। চ্যানেল 24-এর হাতে আসা এই ভিডিওতে দেখা যায় কোনো প্রকার ছাড়পত্র ছাড়াই ইকবাল মেরিন্সের নামে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে কেবল। নিরাপত্তা কর্মীদের অভিযোগ, অনুমোদনহীন মালামাল আটকানো হলে পিডি এবং প্রধান প্রকৌশলী সেগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দিতেন। গাড়ি যখন চেক করলো মাল ধরা পড়লো, তখন ওখানে ওয়াটেন রেখে দিচ্ছে, মালিক আসলো, মালিক 2টা থাপ্পড় দিল ড্রাইভারকে, তারপর আলফাজ স্যার আসলো, ও গাড়িটা ছেড়ে দাও। চিফ ইঞ্জিনিয়ার যিনি এখানে ঢাকা অফিসের মনিরুজ্জামান স্যার, উনি ঢাকা অফিসে আছেন, উনি এখান থেকে যেহেতু করছে যে এটা মালামাল হচ্ছে পস্কর, তো পস্কর মালামাল হলে ওটা আপনারা আটকাবেন কেন, পস্কর মালামাল যাবে। এ বিষয়ে কথা বলতে সাবেক পিডির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলছেন খতিয়ে দেখা হচ্ছে প্রকল্পের সব অনিয়ম। ওনাকে আমরা বিদেশ ছুটি করে দিয়েছি, ওখানে জায়গায় একজন নতুন ব্যবস্থা পরিচালক। এখন মুশকিল হচ্ছে কি যে আগে তো এটাই রেওয়াজ ছিল, শুধু এখানে বলে না, সব জায়গাতে রেওয়াজ। দুর্নীতি যেটা বলছেন সেটা আমরা চেষ্টা করছি। এখন ধরেন মানুষকে তো আমরা বদলাতে পারবো না, মানুষকে নিজেরাই বদলাতে হবে। সবশেষ গেল 15 সেপ্টেম্বর রাতে প্রকল্পের সীমানার ভেতরে মেলে মোহাম্মদ আরমান নামে এক স্ক্র্যাপ ব্যবসায়ীর মরদেহ। প্রকল্পের মালামাল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে তিনি খুন হন বলে ধারণা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নানা অনিয়ম করে এতদিন পার পেয়ে গেলেও অবশেষে ধরা খেলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্রনাথ। নিজের ছেলের ফল জালিয়াতি করে হয়েছেন ওএসডি, হচ্ছে ফৌজদারি মামলা। একের পর এক অনিয়ম দুর্নীতিতে জড়ানো আলোচিত নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্রনাথ, যিনি বোর্ডে কায়েম করেছিলেন একচ্ছত্র আধিপত্য। গত বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল তার ছেলে নক্ষত্র দেবনাথ। নারায়ণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ফল জালিয়াতি করে পাশ করিয়েছিলেন ছেলেকে। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে তদন্তে নামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বেরিয়ে আসে থলের বেড়াল। কয়েকদিন আগে দেয়া মাউসির প্রতিবেদনে বলা হয়েছে ছেলের ফল জালিয়াতিতে সরাসরি হাত ছিল নারায়ণের। এই প্রতিবেদনের পর নড়েচড়ে বসে শিক্ষা মন্ত্রণালয়। চট্টগ্রাম বোর্ডকে বলা হয়েছে নারায়ণ ও তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার। রিপোর্টের যে জায়গাটা বেরিয়ে আসলো, প্রত্যেকটা বিষয়েই আসলে ফলাফলটা জালিয়াতি করেছে, বাড়িয়ে দিয়েছে নম্বর এমসিকিউতে এবং সিকিউতে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমাকে যেটা নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে তার বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য বলা হয়েছে। আমি সেই পদক্ষেপগুলো আমি নেব। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই ফল জালিয়াতির আগে আরও গুরুতর বেশ কিছু অভিযোগ ওঠে নারায়ণের বিরুদ্ধে।
কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেলের সরাসরি আশীর্বাদে একের পর এক পেয়ে যান পদোন্নতি। সবশেষ পদোন্নতি পেয়ে হন মাউশির পরিচালক। তখনকার শিক্ষামন্ত্রীর অদূরদর্শিতা কিংবা বাড়াবাড়ির কারণে কোনো পদক্ষেপে সুফলের মুখ দেখেনি, যার কারণে বিভিন্নভাবে বিভিন্ন লেখালেখির পরেও বিভিন্ন বিতর্ক পর্যালোচনার পরেও এই ব্যক্তিকে বিভিন্ন লোভনীয় পদে পদায়িত করা হয়েছে। নারায়ণচন্দ্রনাথ ফল জালিয়াতি করে টাকার বিনিময়ে পাশ করানো, স্কুলে ভর্তি, সরকারি কলেজে বদলি ও সনদের নাম সংশোধনে বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতির জন্য একটি সিন্ডিকেট গড়ে তোলেন, যেখানে ছিলেন তার কয়েকজন ঘনিষ্ঠ লোক। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, শেষ করব আলুটিলার রহস্যময় গুহাকে ঘিরে নানা অজানা তথ্য জানিয়ে। খাগড়াছড়ির এই পর্যটন কেন্দ্রটি ঘিরে যেসব মিথ প্রচলিত তা তুলে ধরছেন নুরুস্তাফা মানিক। এই আলুটিলা পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ হচ্ছে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ। এই নামের মধ্যে কিন্তু এই আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ নিয়ে নানা রকম মিথ আছে। এখানকার স্থানীয়রা এবং যারা এখানে অনেক আগে থেকে বেড়াতে আসতেন তাদের সাথে আমরা আজকে কথা বলে সেসব মিথগুলো জানার চেষ্টা করব। এই রহস্যময় সুড়ঙ্গটা আমরা ছোট্টবেলায় আমাদের ত্রিপুরা ভাষায় বলতো এটা শিলাহাকর। শিলা অর্থাৎ হচ্ছে আপনার এই যে পাথরের, আর হাকর অর্থাৎ হচ্ছে গর্ত। আমি জানতাম যে এখানে এই দেবতা অর্থাৎ ওই যে গুহার যে দেবতা, সে দেবতাকে প্রণাম করার জন্য বছরে একবার হাতি আসতো আর ভাগ আসতো। আর ওখানে আমরা আমাদের সামাজিকভাবে একটা ক্যার পূজা হতো বছরে একবার। ক্যার হচ্ছে আপনার, আমরা জঙ্গলে থাকি, জঙ্গলের একটা ওই যে ক্যার পূজা যেটা, এটা হচ্ছে আমরা ওই দিন ওই 24 ঘন্টা বাইরের থেকে কোনো লোক ঢুকাই না এবং আমরাও বাইরে হই না। শুনতাম যে একটা ওই যে পাশে একটা গুহা নাকি ছিল, তখন আসলে আমরা কাছাকাছি যাই নাই। ওই গুহার কাছে গেলে আমরা বই পেতাম। হ্যাঁ, যখন ওই যে স্কুল ব্যাগ নিয়ে আমরা তখন ওই গুহার পাশ দিয়ে দৌড়ে চলে যেতাম, স্কুলে চলে যেতাম। এটি হচ্ছে আলুটিলার রহস্যময় যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ থেকে বের হওয়ার পর পাহাড়ের এক প্রান্ত দিয়ে ঢুকে এই প্রান্ত দিয়ে বের হতে হয় এবং এই পাথুরে যে পথ এবং তার সাথে যে পানি আসে তা অতিক্রম করে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এই আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ পার হওয়া যায়। এবং ঘুটঘুটে অন্ধকার থাকার কারণে এখানে কিন্তু ফ্ল্যাশ লাইট কিংবা হচ্ছে আলোর বিকল্প আলো নিয়ে কিন্তু এই সুড়ঙ্গ বের হতে হয়। আগে এখানে 2019 সালের আগ থেকে কিন্তু এখানে মানুষ তেল কেরোসিনের বাতি দিয়ে কিন্তু কেরোসিন জ্বালিত মশাল নিয়ে কিন্তু যারা পার হতো, তবে প্রাকৃতিক কারণে কিন্তু সেটি বন্ধ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এরপর থেকে মোবাইলের ফ্ল্যাশ লাইট কিংবা হচ্ছে অন্যান্য টর্চ লাইটের সাহায্যে কিন্তু মানুষজন এটি পার হতে পারে। এই যে সুড়ঙ্গ পথ, সেই সুড়ঙ্গ পথের মধ্যে একাধিক পথ রয়েছে। একাধিক পথের কারণে কিন্তু পথ ভুলে যাওয়ার একটি তাদের সংখ্যা থাকার গল্পের কথা বলেছেন। অনেকে বলেছেন এখানকার দেবতা থাকার তাদের একটি বিশ্বাসের কথা বলেছেন। এর পাশাপাশি অনেকে আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু এই যে তারা মনে করেন তাদের এই যে একটি যেহেতু একটি প্রাকৃতিক একটি গুহা, তারা মনে করেন যে সৃষ্টিকর্তার একটি বিশেষ দান এটি, সেটিকে কিন্তু তারা প্রার্থনা করেন এবং সেই প্রার্থনার কারণে কিন্তু এই যে রহস্যময় সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গে আসার জন্য তারা কিন্তু এটিকে পাক পবিত্র হয়ে আসার বিষয়ে কিন্তু তারা অনেকে কিন্তু বলেছেন। পর্যটকদের অনেকেই অ্যাডভেঞ্চারের কথা বলেছেন, অনেকে আবার তাদের অভিজ্ঞতার কথাও আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে কেউ বলেছেন এই সুড়ঙ্গ পথ অন্ধকারের জন্য অতিক্রম করা অনেকটা কষ্টসাধ্য, অনেকে বলেছেন তারা খুব মজা করে পার হয়েছেন। আসলে ভাইয়া গোয়া গেছি, গোয়া পাশে যে সিঁড়িগুলা আছে, সিঁড়িগুলা দাব দিয়ে নিচে নামলে যে মানে জিনিসটা দেখা যায়, মানে গোয়ার যে দৃশ্যটা ভিতরের দিকে, এটা অবশ্য যে কোনো নর্মালি যদি সাধারণ কেউ আসে অবশ্যই ভয় পাওয়ার মতোই। চতুর্পাশে মানে এক ধরনের একটা গোল আকৃতি, এটা তো ভিতরে পানি আর মানে যে ভূতের শব্দের মতো একটা ঘুম 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 একটা শব্দ আর টলমল একটু পানির শব্দ। তবে যেভাবে বলুক না কেন, এই সুড়ঙ্গই কিন্তু যে রহস্য জড়িয়ে আছে তা আপনি না আসে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তবে আপনাকে সতর্ক থাকতে হবে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে, কারণ এখানে যেহেতু পিচ্ছিল পথ কিংবা পাহাড়ি উঁচু নিচু পথ, সে কারণে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে একটু সতর্কতা নিয়ে আপনারা কিন্তু খুব অনায়াসেই রোমাঞ্চের সাথে ঘুরে যেতে পারেন আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ। দর্শক, এই ছিল আজকের আয়োজন।
চট্টগ্রাম বিভাগের খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকুন।